আপনি ডিপ স্টেটের কথা বলছিলেন, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর সরকারের একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি বলেছেন যে তাকে তাদের এরকম বলা হয়েছিল যে 2029 নির্বাচনের জন্য কিন্তু তারা রাজি হন নাই। ডিপ স্টেটের এক ধরনের ইনভলভমেন্টের কথা আমরা সেখান থেকে আমরাও জানতে পাই। আবার সরকারের ভেতরের সরকার সে বিষয়গুলো একটু অন্যরকম গন্ধ দেয়। তো আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগে থেকেই জানেন, তিনি বিশ্বে পরিচিত একটি নাম। তিনি যখন দায়িত্বে একজন অর্থনীতিবিদ, তিনি কাজ করলেন অর্থনীতিকে, আপনি বললেন যে সরকার একটি সময় আসলে গুরুত্ব দেয়নি, সেটাও একটি প্রশ্ন, এটা কীভাবে সম্ভব হলো? আবার এই যে ডিপ স্টেট ফাংশন করেছে, এটাও কিভাবে সম্ভব হলো বলে আপনার কাছে মনে হয়? এখানে আমি আপনাকে একটা প্রথম প্রশ্ন বা একটা জিজ্ঞাসা বা একটা বিস্ময় প্রকাশ করি। যিনি বললেন যে ডিপ স্টেট তাকে এই প্রস্তাব দিয়েছেন, উনি ডিপ স্টেট বলতে কাকে বোঝান? বা ব্যক্তি না প্রতিষ্ঠান, নাকি স্বর্গে মর্তে অবস্থান করে এরকম কে ছিলেন, সেটা কেন উনি বললেন না? আমার কাছে এটা আশ্চর্য লাগে। রাজনীতিবিদরা যদি দেশের ভিতরে এরকম পরিস্থিতিতে মুক্ত ভাষণ না দিতে পারে, তাহলে সাধারণ নাগরিক যারা পরিবর্তনের কথা বলছে, বিশেষ করে যারা নতুন বন্দোবস্তের কথা বলছি, হ্যাঁ, তো এটা তো পুরনো বন্দোবস্তের অংশ। হ্যাঁ, আর মানুষকে যখনই আমরা কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারি না অথবা আমার মনোপুত হয় না, তখনই আমরা এমন একটা উছিলা বের করার চেষ্টা করি যে এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। অর্থাৎ আমি যথেষ্ট চেষ্টা করেছি কিনা, এটা আমি যতখানি না বলতে চাই তার চেয়ে অনেক বেশি বলি আমাকে করতে দেওয়া হয়নি, আমাকে ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমি এটার অস্বস্তি বোধ করি এই শব্দগুলোর। আর যেটা হলো যে দেশে যে কোনো রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তার অঙ্গ প্রত্যঙ্গরা অনেক সময় যৌথভাবে কাজ করে, অনেক সময় আবার একাকীও কাজ করে তাদের নিজস্ব স্বার্থের কারণে, যেটাকে আমরা কর্পোরেট ইন্টারেস্ট বলি। সেই কর্পোরেট ইন্টারেস্টের থেকে তারা অনেক সময় এক কাজ করে। তো সেইগুলোকে মোকাবেলা করার রাস্তা হলো এগুলোকে হলো জনমানুষের সমর্থন। গত সরকারের মানে অন্তর্বর্তী সরকারের, অনেক সময় আমি বলি এটা অন্তর্বর্তী সরকার না, আপনার যাই হোক, সেটা তাদের সমস্যাটা ছিল তারা নির্বাচিত সরকার ছিল না, তারা বৈধ সরকার কিন্তু নির্বাচিত না, এবং তারা এমন কিছু দাঁড় করাতে পারে নাই যাতে অংশীজনদের সাথে সংশ্লিষ্ট হয়ে মুখে বলেছে কিন্তু কোনো প্রক্রিয়া ছিল না। এমনকি আপনি যে দেখেন ওই যে জাতীয় ঐক্যমত্যের কমিশনেরও সেটা শেষ পর্যায়ে কিছু জনমানুষের সাথে যতখানি না, তার চেয়ে অনেক বেশি হলো কিছু রাজনীতি নেতৃবৃন্দ বসে এটাকে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে। তো ওইখানে যেটা হয়েছে সেটা হলো যে এই ধাক্কাগুলো বা অসহযোগিতাগুলো প্রফেসর ইউনূসের সরকার যতখানি জোর দিয়ে মোকাবেলা করার কথা ছিল ওটা ওনারা করতে পারেননি, কারণ ওনাদের সেই রাজনৈতিক বৈধতাটা ছিল না এটাকে মোকাবেলা করার জন্য। আর যদি বলেন সাহস, দক্ষতা, বিজ্ঞতা, এগুলি, বয়স, এটাও একটা ব্যাপার, এগুলি ছিল কিনা। এখন যেটা হয়েছে, এখন দেখুন দুটো বড় ধরনের পরিবর্তন হয়েছে। প্রফেসর ইউনূসের কোনো সেই অর্থে কিন্তু কোনো ম্যানিফেস্টো ছিল না, সেই অর্থে তাদের কোনো রূপকল্প ছিল না। তারা সুশাসন, জনমানুষের অধিকারের কথা বলে কিছু সংস্কারের কথা বলেছে, কিন্তু এই সংস্কারগুলো যে সম্মিলিতভাবে যে একটা নতুন বাংলাদেশ তৈরি হবে এই বিশ্বাস কিন্তু দর করাতে পারেনি। আমরা মানে ছবিটা চোখের সামনে আসে নাই। বর্তমান যে সরকার এসছে তারা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে, ম্যানিফেস্টো লিখেছে, 28 দফা, 31 দফা, অনেক কিছু হয়েছে, কার্ডে কার্ডে ভরে গেছে। তো এইটার একটা তাদের শক্তি, হ্যাঁ, তারা একটা স্বপ্ন দেখানোর ব্যবস্থা করেছে। আর দ্বিতীয় শক্তি হলো তাদের 2/3 সংসদ সদস্য দিয়ে আমরা ভোটে দিয়ে তাদের পাঠিয়েছি, তাদের রাজনৈতিক শক্তি আছে। প্রফেসর ইউনূসকে ব্যাখ্যা করে যদি তার সরকারকে যদিও বা আমরা কিছু ছাড় দিতে পারি, এই সরকারকে তো পারবো না। এই সরকারকে তো ওইগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং সেই শক্তি দিয়ে জনগণ তাকে পাঠিয়েছে।